তীর শরীরের সমস্ত মেয়েলি সুগন্ধ জাঙ্কুকের মস্তিষ্কে এক অচেনা ঝড় তুলে দিল। তার সমস্ত যুক্তিবোধ এলোমেলো হয়ে গেল। অজান্তে সে তেকে আরো শক্ত করে ধরে নিজের বুকে চেপে ধরলো। তার বাহুর বাঁধন শক্ত হলো। এটা দিয়ে নড়াচড়া থেমে গেল। আশ্চর্য, কেউ এত শক্ত করে জড়িয়ে ধরে? তের বুক ধরপড় করতে লাগলো। বাধ্য হয়ে মৃদু কাঁপা কণ্ঠে বলল, আপনি কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন নাকি? জাঙ্কুক নির্দয় স্বরে বলে উঠল, সন্দেহ আছে কোনো? আমি মরে গেলে আপনি খুশি হবেন? জাঙ্কুকের গলার স্বরটা ছিল ভয়ঙ্কর রকমের স্থির। যদি বলি হ্যাঁ, তে মাথা নাড়ল। বিশ্বাস করি না। কেন? আপনি বলেছেন আপনি আমাকে ভালোবাসেন। শুধু কি আমিই বাসি, তুমি বাসো না? অবশ্য এটাও ঠিক, ভালোবাসলে তো আমাকে ছেড়ে যেতে না। তে তার বুকের উপর ভারী করে নিঃশ্বাস ছাড়লো। অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা গলায় বলল, সরি, ভুল হয়ে গেছে। মৃত্যু ছাড়া আর কখনো ছেড়ে যাব না। জাঙ্কুক হঠাৎ করে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভুল যখন করেছো তখন শাস্তি তো পেতেই হবে। কান ধরো। 13 ঘন্টা আমাকে হয়রানি করেছো, 13 বার কান ধরে উঠবাস করো। তে অবাক হয়ে ফট করে মাথা তুলে তাকালো তার দিকে। এইভাবে তাকে কি দেখছো? আমি কি বলেছি শুনতে পাওনি? ফুল উঁচিয়ে বলল জাঙ্কুক। তে ঠোঁট ফুলিয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, পেয়েছি তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? একটা শুকনো ঢোক গিলল তে। অতঃপর বলল, ভুল তো আমি একা করিনি, আপনিও করেছেন। আমার সাথে রুডলি কথা বলেছেন। কান তো আপনার ধরা উচিত ছিল। তাছাড়া বিয়ের সময় শর্তটা মনে আছে তো? 72 বার ধরতে হবে কিন্তু। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকালো তার প্রেয়সীর দিকে। স্পষ্ট মনে পড়ে গেল সেই শর্তটা। তে সুযোগ বুঝে আবার বলল, আপনার কষ্ট হলে একেবারে করার দরকার নেই। প্রতিদিন সকালে নিয়ম করে 10 বার অভ্যাস করলেই হবে। জাঙ্কুক এক ধাপ এগোতেই তে স্বাভাবিকভাবে পা পিছিয়ে গেল। জাঙ্কুক ব্যঙ্গাত্মক হেসে নিজের বুকে তর্জনী ঠেকিয়ে বলল, তোমার সাহস তো কম না। জাঙ্কুককে কানে ধরতে বলছো? এই জাঙ্কুককে? তে জিহ্বা দিয়ে ঠোঁট ফিরিয়ে ইতস্ত করলো, না, আমি তো আমার বিবাহিত স্বামীকে বলেছি। আচ্ছা, ফুল তুলে জিজ্ঞাসা করলো জাঙ্কুক। তে উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। জাঙ্কুক ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। স্বামী বলে যখন আবদার করেছেন, তখন আমার আচরণটাও তো তেমন করা উচিত, কি বলেন তেরানি? তের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক ছুট লাগালো বারান্দার দিকে। সে জাঙ্কুকের মনোভাব ভালো করেই বুঝতে পেরেছে। পালানোই একমাত্র উপায়। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু বেশি একটা লাভ হলো না। জাঙ্কুক পেছন থেকে গিয়ে তার কোমর জড়িয়ে ধরেছে। তার শক্ত বাহুতে আটকে গেল তে। থুত নিয়ে এসে ঠেকলো তার ঘাড়ে। বাইরে তখনও ঝুম বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতিতে ঠান্ডা শীতলতা বইছে, অথচ জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস আর তীর উন্মুক্ত উদরে তার হাতের স্পর্শে শরীরের ভিতর আগুন জ্বলছে। জাঙ্কুক এবার তার নাক ঘষে হেসকি স্বরে ডাকলো, তে। তে কণ্ঠ কাঁপিয়ে জবাব দিল, আমার ঠান্ডা লাগছে, চলো ভিতরে যাই। আমি যাব না, আপনি খারাপ, বেশি খারাপ। সেদিনের কথা মনে পড়তে তীর চোখ বড় হয়ে গেল। কথা ঘুরিয়ে নিয়ে বলল, না না, ভালো। জাঙ্কুক মৃদু হেসে বলল, বেশি ভালো? তে মাথা নেড়ে বলল, হ্যাঁ। জাঙ্কুক তার প্রেয়সীর বন্ধ চোখের পাতায় দুটো নরম চুমু রেখে নেশাগ্রস্ত কণ্ঠে বলল, আমার যে এত ভালো পোষায় না জানো। আমি খারাপ হতে চাই, অনেক বেশি খারাপ হতে চাই। আজ আর কোনো ভয়তা করলো না তে। নিঃশব্দে আত্মসমর্পণ করলো তার মন্ত্রী মশাইয়ের কাছে। অবচেতনে শরীর হেলে পড়লো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক 2 হাতে তার প্রেয়সীকে সামনে নিল, তারপর অনায়াসে করে তুলে নিল। পাজা কোলে করেই ঘরের ভেতরের দিকে পা বাড়ালো। বাড়ি তখন বৃষ্টির মাত্রা আরো বেড়ে গেছে। বাতাস আর বৃষ্টির মধ্যে অদ্ভুত এক রেশারেশি চলছে, ঠিক যেমনটা চলছে ঘরের ভিতরে দুটি হৃদয়ের মাঝখানে। আজ অনেকদিন পর মেয়ের পরিবারের সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে। টেবিলটা যেন আজ অন্যরকম পরিপূর্ণ। আর মেয়ের চামচটা প্লেটে রেখে মুখ তুলে এক ঝলক সবার দিকে তাকালেন। গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বলে উঠল, আজকে মেয়ে পরিবারটা সত্যি অনেক বেশি পরিপূর্ণ লাগছে, যেন 16 গলা পূর্ণ হয়েছে। আজ বড় বেঁচে থাকলে সত্যিই খুব খুশি হতো। তার কথায় সবার হাত থেমে গেল মাঝপথে। একে একে সবাই চোখ তুলে তাকালো তার দিকে। নীরবতা ভাঙলো জিন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল জাঙ্কুকের বড় চাচাকে, সবাই যখন এখানে উপস্থিত আছে, ভাইজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাই। আমি চাই লিজা আর বগুমের বিয়ের সঙ্গে সঙ্গে তে আর জাঙ্কুকের বিয়ের আনুষ্ঠানিকতাও একসাথে করা হোক। ওদের বিয়েটা হুটহাট হয়ে গেছে, তেমন কোনো অনুষ্ঠান হয়নি। তাই সব নিয়ম কানুন মেনে একসাথে যদি দুটো বিয়ে আনুষ্ঠানিকভাবে করা যায় তাহলে কেমন হয়? জিনের কথা শেষ হতে না হতেই সায়নে বলে উঠল, বাহ, দারুণ তো। তবে ছোট আম্মু, 3 ভাই একসাথে হলে আরো জাঁকজমক হতো। মনে হয় ছোট ছেলের কথা ভুলেই গেছো। এই দুঃখ আমি কোথায় রাখি বলো? সাথে সাথে নেজি চোখ রাঙিয়ে ধমক দিল, খুন্তির বাড়ি খেয়ে অসভ্য ছেলে।
নিজেরা এখনো ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয়, আর সেই কিনা বউ আনবে। তাদের কথার মাঝেই আরেম বলে উঠল, জিন, তোমার ছেলের কাছ থেকে এক অনুমতি নাও, পরে আবার যদি তাণ্ডব শুরু করে আমি কোনো ধরনের তামাশা চাই না। সবার দৃষ্টি পড়ল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ঠান্ডা স্থির কণ্ঠে বলল, আমার কোনো আপত্তি নেই। নিজের প্রেয়সীকে একবার কেন 1000বার বিয়ে করতে আমার আপত্তি নেই। তার কণ্ঠে কোনো বাড়তি আবেগ নেই। সবাই ভেবেছিল হয়তো সে এখনো কোনো কাণ্ড ঘটাবে, কিন্তু না। জাঙ্কুক একেবারে স্বাভাবিকভাবে নাস্তা করতে লাগলো। এতে সবাই একটু বেশ অবাক হলো। জিন বাঁকা আসলো, তিনি তার ছেলেকে ভালোই চেনেন, তাই আগে ভাগে এই প্রসঙ্গ তুলেছেন যাতে বগুমার লিজার বিয়ে নিয়ে কোনো ঝামেলা না হয়। তার ছেলে যদি চলে ডালে ডালে, তাহলে সেও চলে পাতায় পাতায়। এমন সময় লিজা একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আমাদের তো আর কিছুদিন পরে সেমিস্টার পরীক্ষা, এর মধ্যে এসব কিভাবে হবে? ঠিক আছে, তাহলে পরীক্ষার পরেই না হয় হবে। হঠাৎ বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বড়দের সামনে কিছু বলার উপায় নেই, অথচ ভিতরে ভিতরে সে জ্বলছে। সবার কাছ থেকে সংক্ষিপ্ত বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। টিয়া লিজার আজ ভার্সিটিতে যেতে হবে। অনেকদিন ধরেই ক্লাস কমে দিয়েছে, কিন্তু আজ সেটা সম্ভব নয়। ফিজিক্সের মাহিন স্যার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আজ উপস্থিত থাকা বাধ্যতামূলক। তাই অনিচ্ছা সত্ত্বেও দুজনেই তৈরি হয়ে নিল। ওরা বেরোতেই জাঙ্কুকও উঠে ওদের পিছু নিল। গেটের পাশে বেগম দাঁড়িয়ে আছে, গাড়ির পাশে হেলান দিয়ে, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। লিজা ভেবেছিল এতক্ষণ সে চলে গেছে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভিতর ধক করে উঠল। কাছাকাছি আসতে বেগম সোজা গাড়ির দরজাটা খুলে ধরলো। ইঙ্গিত পরিষ্কার, লিজাকে উঠতে বলেছে। এক মুহূর্তের জন্য লিজা থমকে গেল। অন্যদিন হলে সে কিছু না ভেবে উঠে যেত, আগেও তো গেছে, কিন্তু আজ তে পাশে দাঁড়িয়ে আছে, তাকে রেখে সে কিভাবে যাবে? তে বুঝতে পারলো লিজার ভিতরে টানাপোড়েন। সে নিচে সরে বলল, বেগম ভাই মনে হয় তোর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিল, তুই যা, আমি তোর ভাইয়ের সাথে চলে যাব। লিজা তাকালো তেয়ের দিকে। কয়েক সেকেন্ডের দোটানার পর অবশেষে সে গাড়িতে উঠে বসলো। গাড়িটা মুহূর্তের মধ্যে গেট পেরিয়ে গেল। জাঙ্কুক এসে তেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, লিজা কই? তে ভয় ভয় উত্তর দিল, বেগম ভাইয়ের সাথে গেছে। জাঙ্কুকের মুখের ভঙ্গি মুহূর্তেই পাল্টে গেল। চোখ চেপে ধরল সে, কিন্তু কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। নীরবে গাড়ির দিকে এগিয়ে গেল। তে আর কিছু না বলে উঠে বসলো। শাহবাগ চত্বর পেরিয়ে মোড় ঘোরার পরে লিজার অসুস্থ আরো বেড়ে গেল। এই রাস্তা ভার্সিটির দিকে যায় না। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠলো। সে আর চুপ থাকতে পারলো না। কোথায় যাচ্ছেন বেগম ভাই? ভার্সিটি তো ওইদিকে। লিজার কণ্ঠে চাপা উদ্বেগ। বেগম চোখ রাস্তার দিকে রেখে নিলিপ্ত ভঙ্গিতে বলল, তোর কি মনে হয় আমি রাস্তা চিনি না? লিজা আরো বিচলিত হয়ে পড়লো, তাহলে ওইদিকে কোথায় যাচ্ছেন? এক সেকেন্ডের নীরবতা, অতঃপর বেগম আর চোখে তাকিয়ে বলে উঠল, কাজী অফিসে। লিজার চোখ বড় বড় হয়ে গেল। কি? বেগম এবার ঠান্ডা কিন্তু কঠিন স্বরে বলল, তোকে আর তোর ভাইকে আমি আর এক বিন্দু পরিমাণে বিশ্বাস করি না। কখন যে তোদের মতি গতি বদলে যায় তা ঠিক নেই। তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না। কথাটা বলতে বলতে সে আবার আর চোখে তাকালো লিজার দিকে। লিজা তখনই হতভম্ব, চোখ প্রসারিত করে তাকিয়ে আছে বেগমের দিকে। মাথার ভিতর একের পর এক চিন্তা, কি হচ্ছে, কেন হচ্ছে, এখন সে কি করবে? কাজী অফিসের সামনে এসে বেগম তার গাড়িটার তীব্র ব্রেক কষলো। আচমকা থামায়। লিজা সামনের দিকে হুমড়ে খেয়ে পড়তেই বেগম ছট করে হাত বাড়িয়ে তাকে ঠেকিয়ে দিল। তার শক্ত হাত লিজার কাঁধ আর বাহু ঘিরে ধরলো। লিজার বুক এমনিতেই ধুকপুক করছিল, তার উপর আবার বেগমের স্পর্শ। সব মিলিয়ে ভেতরে যেন অদ্ভুত ঝড় পাকিয়ে তুললো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা হালকা ঘুরছে। বেগম তার সিট বেল্ট খুলতে খুলতে অদ্ভুত এক শান্ত অথচ দম বন্ধ করা কণ্ঠে বলল, লিজা, নিজেকে সামলাতে শেখ। এখন তো কেবল শুরু। এখন যদি তুই এমন বেসামাল হয়ে পড়িস তাহলে আমাকে সামলাবে কিভাবে? লিজা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এটা কোন বেগমকে দেখছে সে? তার কণ্ঠে সংকোচন নেই, সামান্য লজ্জাবোধটুকুও নেই, আজ শুধু একরকম আত্মবিশ্বাস। বেগম এবার আদেশে সুরে বলল, চল আমার সাথে। লিজার গলা কেঁপে উঠল। কোথায়? কেন? বেগম ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি টেনে বলল, মানুষ কাজী অফিসে কেন আসে? লিজা চোখ নামিয়ে মিনমিন করে বলল, বিয়ে করতে। বেগম এবার তার চোখের দিকে সরাসরি তাকালো। তুই আমাকে বিয়ে করবি লিজা, এখনই, এই মুহূর্তে, কথা দিচ্ছি। খুব যত্নে রাখবো, খুব ভালোবাসবো, আগলে রাখবো। তুই যেমন চাস আমি তেমন হয়ে যাব। সামান্যতম অভিযোগের সুযোগ দেবো না। আমার কাছে তোর প্রায়োরিটি সবার আগে থাকবে। আমি কোনো ছলনা করছি না লিজা, কসম, আমি সব সত্যি বলছি। করবি বিয়ে? লিজা হতভম্ব হয়ে গেল, চোখ ঝাপসা, বুকের ভেতর চিন্তার ঝড়। কি বলা উচিত তার, কি করা উচিত? সে একটা ঠোক গলাৎকরণ করে বলল, আপনাকে ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই। তবে ভাইয়া আর বাকি সবাই যদি জানতে পারে তাহলে কি হবে? সবার কাছ থেকে তোকে চেয়ে নিয়েছি, সবাই রাজি। শুধু তাদের অগোচরে আমি কিছুদিন আগে কাজটা সেরে নিচ্ছি। আশা করি এতে কারো সমস্যা থাকবে না, শুধু তোর ভাই ছাড়া। আর শোন, এখন এই বিয়ের কথা
আমরা কাউকে জানাবো না, কেউ জানবে না, কেউ না। এক মুহূর্তে নীরবতার পর বৌমা আবার বলল, তোর ভরসা আছে আমার উপর? লিজা নীরবে মাথা দোলালো। কয়েকদিন পর তো এমনিতেই তাদের বিয়ে হবে। তাহলে বৌমার ইচ্ছে মতো এখনই হলে ক্ষতি কোথায়? সব ভয়, সব দ্বিধা বুকের ভেতর চেপে রেখে সে সম্মতি দিল। বৌমার হাতে হাত রেখে এগিয়ে গেল কাজী অফিসের দিকে। নতুন কিছু সূচনা হতে চলেছে তাদের অনিশ্চিত জীবনে। এদিকে জাঙ্কুক চেয়ারে বসে পা দুটো অনবরত নাচাচ্ছে একটানা অস্থির ভাবে, যেন নিজেকে নিয়ন্ত্রণ করার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। অপর প্রান্তে ঠিক তার মুখোমুখি হয়ে বসে আছে সাইকিয়াট্রিস্ট ডক্টর সুভাষ চন্দ্র। লোকটার কপালে হালকা ঘাম, চোখে স্পষ্ট আতঙ্ক। আতঙ্কিত হওয়ার কারণও খুব স্বাভাবিক। গত 3 মাস আগে জাঙ্কুক তার চেম্বারে এসেছিল। তার সমস্যার কথা শুনে তিনি পেশাদারিত্ব বজায় রেখে শুধু বলেছিল, এটা একটা মানসিক সমস্যা। এই এক লাইনের পরে যা ঘটেছিল তা আজও তার স্পষ্ট মনে আছে। জাঙ্কুক ভেবেছিল তাকে পাগল বলা হয়েছে, রেগে মেগে সেদিন তো চলে গিয়েছিল। আজ আবার তাকে এখানে দেখবেন। ডক্টর সত্যি প্রস্তুত ছিলেন না। পাশে দাঁড়িয়ে আছে সবিন, একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর একবার ডাক্তারের দিকে। মনে মনে হিসাব করছে আজ তার গালে কয়টা থাপড় পড়বে। চেম্বারের ভিতর কয়েক সেকেন্ড দম বন্ধ করার নীরবতা শেষে ডক্টর বলে উঠল, দেখুন স্যার, আমি আপনাকে সেদিনও বলেছিলাম, আজও বলছি, আপনার এই অতিমাত্রা রাগ স্বাভাবিক নয়। এটা এক ধরনের নিউরোলজিক্যাল ও মানসিক শর্ট সার্কিট, যেখানে মস্তিষ্ক মুহূর্তের জন্য নিজের নিয়ন্ত্রণ হারায়। এক কথায় বলতে গেলে এটা ইম্পালস কন্ট্রোল সমস্যার দিকে ইঙ্গিত করে, যার একটি ধরন হলো ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার।